আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি আপনাদের সঙ্গে আছি ডাক্তার রুবেল সাজিদ। আর আপনারা এই অনুষ্ঠান দেখছেন স্কাই 782 তে আই অন টিভি থেকে। আর আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের একটা নাম্বার আছে, যদি নাম্বারে আপনারা কেউ টেলিফোন করে আমাদের সঙ্গে কোনো স্বাস্থ্যগত বিষয়ে কোনো কথা বলতে চান বা পরামর্শ করতে চান, তাহলে আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে আপনাদের স্বাস্থ্যগত মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য একটা সাধারণ আলোচনার করে থাকি, যার মাধ্যমে আমরা আসলে এই বিদেশ ভূঁইয়ে আমাদের যে কমপ্লিকেশনগুলো সৃষ্টি হয়, যে আমরা বুঝতে পারি না অনেক কিছু বা জানতে পারি না অনেক কিছু, ভাষাগত কারণে হোক বা যে কোনো কারণেই হোক, তো সেগুলো আমরা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি এবং সবাইকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার চেষ্টা করি। তো যাই হোক, আমি আজকের অনুষ্ঠান শুরু করব। আমরা গতদিন আপনাদের সঙ্গে কথা বলেছিলাম স্টেথোস্কোপ নিয়ে এবং রোগের কিছু কারণ এবং সাধারণ রোগ কোনগুলো আমরা স্টেথোস্কোপের মাধ্যমে বিচার করার জন্য ডাক্তাররা এটাকে ব্যবহার করেন বা কী কী কারণ, এগুলো নিয়ে আমি গত পর্বে আলাপ করেছি, আপনারা জানেন। এবং বিগত পর্বগুলোতেও কিন্তু আমি হার্ট রেট এবং ব্লাড প্রেশার এসব নিয়ে কথা বলেছি, গত পর্বেও কিছু কথা বলেছি। তো আজকে আমি আপনাদেরকে এখানে যে বাজারে যে সমস্ত যেটা বলে ব্লাড প্রেশার মেশিনগুলো পাওয়া যায় কিনতে, যেমন আপনারা জানেন যে আমাদের এখন প্রত্যেকের বাড়িতেই কিন্তু খুঁজতে গেলে দেখা যাবে যে কারো না কারো বাসাতে একজন রুগী আছেই। একটা যদি আমরা পারিবারিকভাবে যদি একটু হিসাব করতে যাই, হয় আপনি রুগী, না হলে দেখা যাবে যে আপনার পরিবারে হয়তো বা আপনার স্ত্রী হোক বা আপনার বাবা মা হোক বা আপনার আত্মীয় স্বজন কেউ এক না কেউ সুস্থ। তো যার জন্য আমাদের এখন প্রতিটা বাড়িতেই কিন্তু দেখতে গেলে দেখা যায় যে সবার বাড়িতে একটা করে ব্লাড প্রেশার মেশিন, যেটা বাজারে এখন খুব সহজে কিনতে পাওয়া যায়, সেহেতু সবাই একটা কিন্তু কিনে রাখি। তো আমি গতদিন এটা নিয়েও বলেছি যে কিভাবে মাপার ক্ষেত্রে কিভাবে কি করতে পারেন যাতে বায়াস না হয় বা কিছু না হয়। তো তবু আমি আজকে এটা যেহেতু মেশিনটা আজকে নিয়ে এসেছি, গতদিন আনা হয়েছিল না, তো আমি তারপরে এটা নিয়ে একটু কিছু কথা বলে তারপরে আমার আজকে মূল আলোচনা যেটা করব সেটা নিয়ে কথা বলতে চলে যাব। এই যে মেশিনটা হচ্ছে, এগুলো মেশিন আপনারা জানেন যে ইলেকট্রিক মেশিন। এই যে এখানে আসলে আমরা ডাক্তাররা যেটা হসপিটালে ব্যবহার করি, এখন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, কিন্তু মেইনলি আমি যেটা প্রিফার করি ডিজিটাল মিটারের থেকে নর্মাল যেটা আমরা ইউজ করি সেটা নর্মাল ব্লাড প্রেশার মেশিনটাকে। এবং সেটার ক্ষেত্রে আমরা স্টেথোস্কোপ ব্যবহার করি, কারণ আমাদেরকে যে ব্লাড প্রেশার যেটাকে বলি উপরের প্রেশার সিস্টোলিক এবং নিচের প্রেশার ডায়াস্টোলিক, এই দুটো আমি কানে শুনতে পছন্দ করি। এগুলো অবশ্যই রিডিং দেয় খুবই ভালো, এটাও সত্যি। ডিজিটালগুলো যেগুলো বাজারে পাওয়া যায়, অবশ্যই অনেকগুলো কোম্পানি আছে ভালো কোম্পানিগুলো, তাদের রিডিং মোটামুটি আমরা বলতে পারি অ্যাকুরেটের কাছাকাছি। তারপরেও এটা আমার প্রিফারেন্স যে আমি চেষ্টা করি যে আমি যাতে নর্মালটা, যেভাবে শিখে এসেছি প্রথম থেকে ডাক্তারি পড়ার থেকে শুরু করে রুগী দেখি যেভাবে, ঠিক সেভাবে করে করাটাই পছন্দ করি। তবে বাসাতে আপনারা তো আর স্টেথোস্কোপ দিয়ে, যদি কেউ স্টেথোস্কোপ ব্যবহার সম্পর্কে না জানে এবং কীভাবে এটা মেজার করতে না জানে, তাহলে তো আপনারা এটা পারবেন না। সেক্ষেত্রে সহজ উপায়ে বাড়িতে ব্লাড প্রেশার মাপার জন্য এই ডিজিটাল মিটারগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মিটারটার ক্ষেত্রে যেটা আছে, দেখবেন যে বিভিন্ন মিটারে বিভিন্ন রকমের আছে। আমি গতদিন বলেছি যে কিছু মিটারে এখানে ধরুন যে আমি যদি দেখাই এভাবে আপনাদেরকে, যে মিটারটা হচ্ছে এরকম। এই মিটারটার হচ্ছে যে এই পাশে অনেক ক্ষেত্রে যেমন এখানে লেখা আছে সিস্টোলিক মিলিমিটার অফ মার্কারি, তারপরে দেখা যাচ্ছে ডায়াস্টোলিক ডিআইএ লেখা আছে মিলিমিটার অফ মার্কারি, এবং পালস রেটটা দেওয়া আছে। তার মানে এখানে দেখুন যে সিস্টোলিকটা SYS যেটা লেখা আছে, এটা হচ্ছে উপরের প্রেশারটা। আমরা যখন বলি না যে আপনার প্রেশার হচ্ছে 120/80 বা 130/80, এরকম যে বলি আমরা, যে ডাক্তাররা যেটা বলে বা আপনার নার্স যেটা বলে, আপনি যখন আপনার আপনার ব্লাড প্রেশার যখন মাপেন তখন যে রিডিংটা পান, এই সিস্টোলিকটা হচ্ছে সেই উপরেরটা, 130 বলুক, 140 বলুক, 120 বলুক। আর ডায়াস্টোলিক হচ্ছে নিচেরটা, যেটা 70, 80, 90 যেটাই বলে সেটা। আর পালসটা আপনারা জানেন যে আমরা সাধারণত এখানে ধরে আমরা পালসটা মেজার করি ঘড়ি দেখে, কত মিনিটে আসছে, কত মিনিটে কতটুকু কাউন্ট হচ্ছে, পালসটা রেটটা কী আছে। তো সেটাও আপনি এখানে কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন। তো এই মিটারগুলোর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এই মিটারগুলো আপনাকে সরাসরি আপনার ব্লাড প্রেশারের অবস্থা কী আছে এটা আপনি ডাক্তারের কাছে বা কোনো একজন বলবো যে হেলথ ওয়ার্কারের কাছে বা নার্সের কাছে বা ফার্মাসিতে কোথাও
না গিয়ে আপনি বাড়িতেই আপনার ব্লাড প্রেশারটা কিন্তু মেজার করতে পারছেন এবং অ্যাটলিস্ট আপনার ব্লাড প্রেশার সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারছেন এটা বেশি আছে না কম আছে। আপনি যদি রেগুলার ওষুধ খেয়ে থাকেন তাহলে পরে আপনি কোনো ওষুধ মিস করেছেন কি না, এইসব যদি মিস করে থাকেন তখন হয়তো বা দেখবেন আপনি হঠাৎ করে খারাপ লাগছে ট্যাবলেট মাপলেন, তখন আপনার মনে হলো যে আমি তো ওষুধ মিস করেছি, ওষুধ খাওয়া হয়নি আমার। তো এই যে জিনিসগুলো মেনটেন করা এটা আমাদের স্বাস্থ্যগত কারণেই আমরা বলি। আমি যে জিনিসটা বলি আপনাদেরকে বারে বারে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি অসুস্থ হয়ে গেলাম, এটা থেকে বড় জিনিস হচ্ছে আমি যদি নিজেকে আগে থেকে সুস্থ সবল রাখার জন্য যা যা করণীয় করি। তো সেক্ষেত্রে ব্লাড প্রেশার বা ধরুন যে আপনার ডায়াবেটিস এগুলোর কথা যেমন বলেছি, এই কন্ডিশনগুলো হয়ে গেলে বা একটা রোগ যদি হয়ে যায় সেক্ষেত্রে মানুষকে যদি লং টাইম যদি এই রোগটা নিয়ে থাকতে হয় বা চলতে হয় তাহলে কি করতে হয়, আমাদেরকে এই রোগটাকে সবসময় যেন কন্ট্রোলে রাখতে হয়। আমি বলি তখন আর প্রিভেনশন ব্যাপারটা আসে না, তখন ব্যাপারটা আসে হচ্ছে কন্ট্রোল হিসেবে, যে আমার ডায়াবেটিস হয়েছে সুতরাং আমাকে ডায়াবেটিসটা মানে আমার ব্লাডে সুগারের পরিমাণ বাড়ছে, এটাকে আমার কন্ট্রোলে রাখতে হবে, এটা যাতে বেশি না যায়। ওষুধ খেতে হবে বা ডাক্তার যেভাবে আমাকে ট্রিটমেন্ট করেছেন বা পরামর্শ দিয়েছেন সেইভাবে আমাকে চলতে হবে। ব্লাড প্রেশারের ক্ষেত্রেও তাই, আমাকে যে ওষুধগুলোর কথা বলা হয়েছে সেই ওষুধগুলো আমাকে নিয়মিত খেতে হবে। কারণ এটা এমন না যে আরে আমি তো কোনো ফিল করছি না, ফিল করাটা বড় কথা না। কারণ প্রেশারটা হঠাৎ করে একটা কোনো খারাপ অবস্থা হয়ে গেলে প্রেশারের যদি কন্ট্রোলের মধ্যে না থাকে তাহলে আরও অন্য কোনো সমস্যা হতে পারে। আপনার হার্ট ব্লক হয়ে যেতে পারে, আপনার হার্ট ফেইলার হয়ে যেতে পারে, আপনার অন্য আরও যেসব অর্গান আছে আমাদের শরীরের মধ্যে এগুলোর অন্য কোনো কিছুতে এফেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে এই জিনিসটা সবার বাড়িতেই আছে, আমি মনে করব যে যাদের বাড়িতে নাই তাদেরও একটা কিনে রাখা দরকার। তো সেটার ক্ষেত্রে আমি আপনাদেরকে সেদিন ভালো মতো বুঝিয়ে বলেছি যে যখন এটা আমরা এই যে কাজটা যেটা আমরা নর্মালি ডাক্তাররা আপনারা জানেন এটা, তারপরেও আমি এটা দেখাচ্ছি এই জন্য যে অনেকের অনেক কিছুতে একটু রিপিটেশন রাখাটা ভালো, যে এটা যেমন আমাদেরকে হাতের মধ্যে ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমরা বলবো, আমি আপনাকে বলে দিই যে সেক্ষেত্রে আমরা যে পাইপটার যে নিচের দিকটা থাকে এই নিচের দিকটাকে আমরা সবসময় আমাদের হাতের প্যারালালি আমরা রাখার চেষ্টা করব, ঠিক আছে? তার মানে এটা উপরের দিকে না নিয়ে আমি যদি এখন হাতটা আমার এর মধ্যে যদি আমি ইন করাই, আমি এখানে আমার কোট পরে থেকে ব্লিজার পরে থেকেই আমি এটা ঢুকাচ্ছি, যেটা আমি মেজার করে আপনাকে দেখাচ্ছি তাই। তবে যখন আপনারা আপনাদের ব্লাড প্রেশার মেজার করার জন্য এটা এই আমাদের হাতে আপনাদের লাগাবেন তখন আপনারা কোনো কাপড় এখানে যে থাকলে সেগুলোকে উপরের দিকে তুলে রাখার বা খুলে আপনার হাতটাকে ফ্রি করে তারপরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি এখানে রিডিংটা ভালো পাবেন, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু রিডিংটা এখন এই যে আমি এটা বাঁধলাম, বাঁধার পরে এটা কিন্তু একদম কমন জিনিস। আমরা যখন নর্মালি দেখার সময় কি করি, আমরা হচ্ছে একটা আমাদের এয়ার প্রেশার থাকে যেটাতে আমরা চাপ দিয়ে এখানে প্রেশার বাড়াই এবং সেটা আমরা যখন ছাড়ি আস্তে আস্তে তখন আমরা স্টেথোতে আমরা এটা শুনি, এই জায়গাতে রেখে আমরা কিন্তু শুনতে চাই যে ডায়াস্টোলিক সিস্টোলিক প্রেশারটা কোথায় এসে থামছে এবং ডায়াস্টোলিক। এটা আপনার জানার দরকার নাই, কারণ এটা হচ্ছে যারা বলবো হেলথ ওয়ার্কার বা ডাক্তার বা নার্স তাদের জন্য জানাটা বেশি জরুরি। তবে আপনারা যারা বাড়িতে নয় তারা যেহেতু ডিজিটাল মিটারটা ব্যবহার করবেন সেহেতু এই মিটারটাতে আমাদেরকে এইভাবে কাপে লাগানোর পরে এই যে যেটা বললাম আপনাদেরকে, এই পাইপটা যে পাইপটা গেছে মেশিনের মধ্যে এইটাকে আপনারা সবসময় এইভাবে রাখবেন, এই যে হাতের সোজাসুজি আমি দেখাচ্ছি জিনিসটা এইভাবে রাখবেন এবং তারপরে আপনারা মেজারটা করার চেষ্টা করবেন, রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। যদি বসে নেন তাতেও থাকবেন রিল্যাক্স, যদি শুয়ে নেন তাতেও থাকবেন রিল্যাক্স, ঠিক আছে? তারপরে এখানে এই স্টার্ট স্টপে চাপ দিলেই কিন্তু এটা প্রেশার বাড়িয়ে প্রেশারটা আপনার এখানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারটা মেজার করে দিবে। তবে এক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বলছি আমি ব্লেজার পরে আছি বলে আমি কিন্তু তার উপরে লাগিয়েছি এটা, যেটা আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আপনারা যখন বাসাতে এটা প্র্যাকটিস করবেন বা আপনারা যখন বাসাতে এটা মেজারমেন্ট করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই এটাকে আপনারা কোনো কাপড় এই জায়গাটাতে আপনারা রাখবেন না। যখন মেজারটা আপনারা করবেন তখন কোনো কাপড় এখানে রাখবেন না, তো তাতে হবে কি আপনি রিডিংটা ভালো পাবেন, ঠিক আছে? তো এই জন্য এখানে যেটা আরেকটা জিনিস বলেছিলাম যে এই ধরনের মিটারগুলো যেগুলো বাজারে পাওয়া যায় এগুলোর মধ্যে সবগুলো যে ভালো বা একদম সুন্দর রিডিং দেয় তা কিন্তু না। তবে আমি এখন পর্যন্ত যতগুলো চেক করেছি তার মধ্যে মোটামুটি
দুই একটা বাদ দিয়ে, আমি কোনো কোম্পানির নাম বলছি না, দুই একটা বাদ দিয়ে মোটামুটি আমি সবগুলোকেই কিন্তু আমি ভালো হিসেবে পেয়েছি। আচ্ছা, এখন আরেকটা যে জিনিসটার কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে এই রিডিংটাকে আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা পারতপক্ষে 3 বার নেওয়ার চেষ্টা করবেন, 2 বার নিলেও কোনো সমস্যা নাই। কারণ প্রথমবারেরটাকে আমরা একটু মানে যেটা বলি যে একটু গ্যাপ, মানে ঠিক রিডিং নাও হতে পারে, এই জন্য যে আপনারা জানেন যেটা বললাম যে এখানে কিন্তু প্রেশার বাড়ায়, বাতাসের প্রেশার এটা, তাই না? তা আপনি যখন এটা লাগিয়েছেন তখন এই ইয়ার মধ্যে এয়ারের যে প্রেশারটা আর কি, এটা অনেক সময় অনেক মেশিনে হয় কি যে প্রথমবারের চাপে বাতাসের একটা গ্যাপ থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যে কারণে আমরা এটাকে বলি যে সেকেন্ড টাইম, একবার শেষ হলো তারপর আপনি আরেকবার দিবেন, তাহলে হলো কি ভেতরে এয়ারটা থাকলো এবং সব কিছু নর্মাল থাকলো, তারপরে মেন প্রেশারটা যেটা আছে এই প্রেশারটার উপর ডিপেন্ড করে রিডিংটা আপনি যেটা পাবেন। সেক্ষেত্রে দ্বিতীয় রিডিংটা আপনি ব্যবহার করবেন যে আপনার বর্তমান ব্লাড প্রেশারটা কী আছে, এবং সাথে সাথে আপনি কিন্তু এখানে পালসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি এই রিডিংগুলো রাখবেন। অনেক সময় দেখবেন যে ডাক্তার বলে যে আপনার প্রেশারটা কত, আপনি মেপেছেন কি না। অনেক ক্ষেত্রে অনেককে দেখা যায় যে বলা হয় যে আপনি ইয়াতে চলে আসবেন, কোথায়, আমাদের ওই জিপির কাছে চলে আসবেন, বা আপনি ফার্মাসিতে চলে আসবেন। আপনি দেখবেন ফার্মাসিতে, অনেক ফার্মাসিতে গেলেই দেখতে পাবেন, বা জিপির ওখানে তো আছেই, যে ব্লাড প্রেশার মাপার জন্য সেখানে কিন্তু স্বয়ংক্রিয় মেশিন কিন্তু রাখা আছে, যেটা কী করে, যেটা আপনাদেরকে ফ্রি অফ কস্ট আপনাদের এই ব্লাড প্রেশারটাকে মাপার জন্য ব্যবহার করতে দেয়, এবং আপনার এই রিডিংটা আপনি প্রিজার্ভ করতে পারেন। আপনি এটা আপনি ইয়াকে প্রিজার্ভ করতে পারেন। আর আপনি যদি এটা জিপির কাছে করেন তাহলে জিপি এটাকে আপনাকে নিয়ে এটা আপনার হেলথ রেকর্ডের মধ্যে কিন্তু রেখে দেবে। তো সুতরাং আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই মেশিনটার ব্যবহারটা কী। অনেক মেশিনে এই জায়গাতে যে এই পোর্শনটাতে থাকে যে লাল, হলুদ এবং সবুজ রং দেওয়া থাকে, যে লাল, হলুদ, সবুজ দেওয়া থাকে, এটা রিডিংয়ের উপর ডিপেন্ড করে দেওয়া থাকে। সেখানে রিডিংটা যদি একটা যে নর্মাল রিডিংয়ের উপরে যদি চলে যায়, যদি লালে চলে যায় বা হলুদে চলে যায়, সেক্ষেত্রে মেশিনটাই আপনাকে কিন্তু ওয়ার্নিং দিয়ে দেয় ডাইরেক্ট যে আপনার ব্লাড প্রেশারটা একটু বেশি আছে বা কম আছে, বা আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার কিনা, বা আপনি ওষুধ মিস করেছেন কিনা এটা একটু দেখা, বা কোনো যদি আপনার জিপির সাথে কথা বলতে হয় বা এনএইচএসের কথা বলতে হয়, তাহলে সেটা নিয়ে আপনার কথা বলার জন্য আপনাকে তৈরি হওয়ার জন্য। তো আমার আশা করব আমি যে আপনাদের এই প্রেশার মেশিন এবং যেগুলো বাজারে পাওয়া যায় এগুলো মেশিনের সব কিছুর ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে আপনারা ইমেল করতে পারেন। আপনারা আমাদের ইমেল অ্যাড্রেস জানেন, info@iontv.net। আর আপনারা যারা ইমেল করেন তারা একটু জাস্ট অনুষ্ঠানের নামটা লিখে দেবেন যে কোন অনুষ্ঠানে, কারণ ওই একই ইমেলে আমাদের আরও দুটো অনুষ্ঠানের মেইল আসে যেহেতু, সেটা ওখানে লিখে দেবেন সুস্থ থাকুন, তাহলে পরে ওই মানে আমার কাছে তারা এই মেইলগুলোকে ফরওয়ার্ড করে দেবে, তাহলে আমি দেখে নিতে পারবো যে কী মেইল আপনাদের কাছ থেকে আছে বা কোনো রকমের কোনো প্রশ্ন আছে কি না। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনাদের কাছে এই অনুষ্ঠানটা যারা দেখছেন, আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আয়ন টিভি থেকে স্কাই 782 থেকে আপনারা দেখছেন। আর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করার জন্য যে কোনো রকমের আপনাদের অসুখ বিসুখ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এখানে আমরা আলোচনা করে থাকি, এবং আপনাদের সঙ্গে কী করণীয় না সেগুলো নিয়ে একটু আলোচনা করে থাকি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা আমি বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কী প্রিভেনশন বা কী প্রিকশন আমরা নিতে পারি একটা রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, এগুলো নিয়ে আমরা কথা বলে থাকি। তো আপনারা আমাদেরকে কল করতে পারবেন, আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বার আছে এই নাম্বারে সরাসরি, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু আলোচনা করার থাকে তাহলে সেটা আপনারা করতে পারবেন। যাই হোক, এবার আমি চলে আসি দর্শক মণ্ডলী আমার মেন প্রসঙ্গে। আজকে আমি বলেছিলাম কথা বলবো, আমার কাছে অনেক প্রশ্ন যেগুলো আসে বা ইমেল আসে বা যেগুলো আমাকে মেল করা হয়, সেখানে অনেকে একটা প্রশ্ন করেন, কিন্তু আমি সেই চ্যাপ্টারটা অনেক দিন ধরেই আসলে মানে আপনাদের সঙ্গে উপস্থাপন করব করে করা হয়নি। সেটা হচ্ছে পিঠে ব্যথা। এই পিঠের ব্যথা বা কোমরের ব্যথা এগুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে অনেকে বলেন যে আমার কোমরে ব্যথা, পিঠে ব্যথা চেক করে কিছু পায় না, কেন হয় এটা, বা অনেকের কোমরে ব্যথা, পিঠে ব্যথা হলে পারে তাদের কী করা দরকার, বা তারা কী করে, এগুলো নিয়ে আপনারা আসলে জিপির সঙ্গে কথা বলেছেন হয়তো, বা
বলেননি বা আপনার ব্যথা উঠেছে, আপনি এখনও চিন্তা করে পারছেন না যে আপনার ডাক্তারের সঙ্গে যাওয়া উচিত কি না, এগুলো অনেক বিষয়ে আমরা মানে আপনাদের প্রশ্ন থাকে। তো আমি আজকে আপনাদেরকে শুরু করব এই পিঠে ব্যথা নিয়ে কিছু কথা বলার জন্য, কিছু ধারণা দেওয়ার জন্য যে কী কী কারণে পিঠের ব্যথা হতে পারে বা কেন আমরা বলি যে কোন সময় আপনার দরকার যে আপনার অবশ্যই এখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো পিঠে ব্যথার কারণগুলো যেগুলো আছে আপনারা জানেন যে পিঠে ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে। আমরা যেমন বলে থাকি কি আঘাতজনিত কারণ, আপনি জানেন যে আঘাত লাগলে ব্যথা হবে, এটা পিঠে হোক, মাথায় হোক, আর আপনার হাতে হোক, ব্যথা আঘাত লাগলে ব্যথা আপনার হবে, সেটা একটা আলাদা জিনিস। তার মানে আপনার পিঠ বা কোমরের কোনো একটা জায়গাতে কোনো একটা কারণে হয়তো বা আপনি বোঝার আগেই একটা আঘাত লেগেছে, যার কারণে ব্যথাটা হচ্ছে, আপনি হয়তো পরে বুঝতে পারছেন না, সেটা একটা কারণ গেল, নর্মাল কারণ। আর একটা হতে পারে যে আপনার কোনো চিকিৎসা চলছে, যে চিকিৎসার কারণে আপনার পিঠে আপনার হচ্ছে গিয়ে এই ব্যথাটা আপনার আসতে পারে। এটা বিভিন্ন কারণে এটা আসতে পারে, কিছু কিছু সাইড এফেক্টের ক্ষেত্রে আপনার পিঠের ব্যথাটা আসে, অনেক ক্ষেত্রে কিছু ওষুধের ক্ষেত্রেও এটা হতে পারে। এটা আপনাকে আপনার ডাক্তার অবশ্যই আপনাকে বলে দিয়েছেন, আপনি হয়তো একটু বুঝতে পারেননি বা ঠিকমতো শোনেননি, তবে জিনিসগুলো হচ্ছে এরকম থাকে, আপনারা জানেন যে একটু অসুবিধা এরকম হয়। 3 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনি লাইফস্টাইল, আপনি কীভাবে থাকেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখি, যারা বলা হয় যে পিঠে ব্যথা হয় যারা বেশি বসে থাকেন বা যারা বেশি নরম তুলতুলে বিছানায় শুয়ে থাকেন, এ কথাটা কিন্তু সাধারণভাবে কিন্তু আমাদেরকে বলা হয়। তো এগুলো নিয়ে আসলে ব্যাপার হচ্ছে যে অনেকগুলো কথা বলার আছে, যেগুলো আমি পূর্বেও আপনাদেরকে বলেছি, তবে আজকে আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি একটা সুস্পষ্ট লাইন অনুযায়ী আপনাদেরকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে যে আমাদের আসলে ব্যাপার হচ্ছে কি যে আমাদের যে পেশি, মানে যে আমাদের মাসলগুলো, এটা পিঠের মাসল হোক বা হাতের মাসল হোক বা কোনো কিছু, তেমন আপনি যদি এক্সারসাইজ না করেন, ধরেন আপনি নর্মালি এক্সারসাইজ করেন না বা আপনি ভারী জিনিসটা ওইভাবে তোলেন না, আপনি হঠাৎ করে ভারী জিনিস তুলতে গেলে বা এক্সারসাইজ করতে গেলে আপনি দেখবেন আপনার শরীরে কিন্তু ব্যথা হয়, তাই না? মাসকুলার পেইন যেটাকে আমরা বলি, এই পেইনটা কিন্তু হয়, এটা 2-3 দিন থাকে, অনেকের 7 দিনও থাকে। তো এটা এমন কোনো বিষয় না, এটা কারণ কি আপনার মাসলগুলোতে ওই যে মানে এগুলো তো যখন আপনি এক্সারসাইজ না করেন বা কোনো কিছু, তখন এগুলো কিন্তু নর্মাল একটা সুপ্ত অবস্থায়, কিন্তু যখন এটা মুভমেন্ট হয় বা কোনো কিছু হয় তখন এগুলোর মধ্যে একটা ব্যথার একটা অবস্থানের চেঞ্জের যে চেঞ্জিংটা হয়, সেটার ক্ষেত্রে জন্য এটার একটা ব্যথা কিন্তু আপনার আসতে পারে। এটা কিন্তু খুব কমন একটা জিনিস। তবে যদি মনে হয় কখনো যে এই ব্যথাটার জন্য আপনার জ্বর আসছে বা আপনার শরীরটা একটু খারাপ লাগছে বলে মনে হচ্ছে, যেটা নর্মাল মনে হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের বা হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ হচ্ছে যে জ্বর আসা মানে আমরা আগেই বলেছি যে একটা ক্ষেত্রে জ্বরটা কখন আসে, আমাদের শরীরে যে কোনো ইনফেকশন হলে পারে কিন্তু জ্বর আমাদের আসে। আমি সেটা নিয়ে একটা পর্বে কথা বলেছি, আপনারা পুরনো অনুষ্ঠান যদি দেখেন আমাদের আইএন টিভিতে, তাহলে আপনারা দেখতে পাবেন আমি সেখানে কিছু কথা বলেছি। তবে মেন জিনিসটা হচ্ছে জ্বর আসবে সেই সময়ে যখন কোনো ইনফেকশনের প্রশ্ন আসবে, এটা ভাইরাল ইনফেকশন হোক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, কোনো ইনফেকশন থাকলেই আমাদের শরীরে কিন্তু জ্বর আসে। তো এই ক্ষেত্রে যদি কোনো মাসকুলার আপনার কোমরের ব্যথা বা পিঠের ব্যথা, এগুলো ক্ষেত্রে যদি আপনার জ্বর আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটার সঙ্গে কোনো একটা শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের বা কোনো কিছুর একটা সংযোগ রয়েছে ইনফেকশনের সাথে। সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ এই জন্য যে এটা বুঝতে হবে যে আসলে কোথা থেকে আসছে, কিভাবে হচ্ছে, কী জন্য হচ্ছে। যেমন নর্মালি যখনই বলা হয় যে ব্যাক পেইন হচ্ছে, কথাটা যখন আমরা বলি, তখন কিন্তু ডাক্তার আপনাকে জিজ্ঞেস করে কোথায়, এটা জিজ্ঞেস করে না কোথায়, আপনাকে আরও প্রেসাইজ, বা আপনি তো বললেন এই জায়গায় বা বললেন পিঠের দিকে, তখন কিন্তু আরও প্রেসাইজ করে বলার চেষ্টা করে, একটু আঙ্গুল দিয়ে বলার চেষ্টা করেন কোন জায়গাতে, এইভাবে দেখানোর চেষ্টা করেন। এ কথাটা বলে না, বলে রে কথা কেন বলে, কারণ ডাক্তারকে সুষ্ঠুভাবে করতে এই জায়গাটাতে কোন অর্গানটা আছে এটা বোঝার জন্য, যে ব্যথাটা আসছে কিভাবে যাচ্ছে, তারপরে জিজ্ঞেস করে ব্যথার ক্যাটাগরিটা কেমন, ব্যথাটা কি এক জায়গাতেই থাকে নাকি এটা ট্রান্সফার হয় আর এক জায়গায়, যে ব্যথাটা আসলো এখানে তারপরে এটা কি পায়ের দিকে চলে যায় নাকি হাতের দিকে চলে আসে নাকি এটা আরেক দিকে মুভ করে, এগুলো ডাক্তার আপনাকে জিজ্ঞেস করে, তাই না? তো এগুলো আপনার জানার দরকার নাই, এগুলো ডাক্তাররা জানেন কেন জিজ্ঞেস করছেন, আপনার কাছ থেকে বোঝার জন্য যে কোন
নিয়ম অনুযায়ী ডাক্তার আগাবেন বা কোন অর্গানকে চিন্তা করবেন যে এই অর্গানটার সমস্যা হয়েছে বা কোনো কিছু, এটার জন্য আপনাকে প্রশ্নগুলো করে থাকেন। তো মেন জিনিসটা হচ্ছে ব্যথা আপনার যখন হবে, যদি আপনার জ্বর আসে তাহলে পরে আপনাকে অবশ্যই আমি বলবো যত দ্রুত সম্ভব আপনাকে হসপিটাল বা জিপি বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যদি নর্মালি দেখেন যে একটা ব্যথা, জ্বর হয়তো বা নাই কিন্তু তারপরেও একটা ব্যথা, ওই যেটা বললাম যে আপনি হঠাৎ করে এক্সারসাইজ করেছেন বা হঠাৎ করে ভারী জিনিস টানাটানি করেছেন তার জন্য ব্যথা, এটা 3-4 দিনের বেশি থাকে না। কিন্তু যদি দেখেন যে 7 days প্লাস বা 10 days প্লাস ব্যথা আছেই, শরীরে যাচ্ছে না, কিন্তু আপনার নাই, ব্যথাটা কী বলবো যে জ্বর আসেনি, এরকম ক্ষেত্রেও কিন্তু ব্যথাটা কিন্তু হয় অনেকের পিঠে ব্যথা, সেই ক্ষেত্রে আপনার একটা ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করা দরকার। আর এটার কথাটা কেন বলছি, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে মেন সমস্যাটা যেটা হয় যে কিডনির রোগের ক্ষেত্রে এই কোমরের বা পিঠের ব্যথাটা কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় কিডনি রোগীদের ক্ষেত্রে, এবং সাথে আরও অর্গান আছে ভিতরে, কিন্তু নর্মালি যেটা আমরা পাই যে পিঠে ব্যথা, এবং যখন পিঠে ব্যথাটা যখন এদিক ওদিকে মুভ করে অনেকক্ষণ ধরে থাকে, এরকম ব্যথাটা যখন হয় তখন কিন্তু ধরে নেওয়া হয় যে আমরা এই দিক থেকে আমরা এগোই, এটাকে আমরা প্রথমে দেখি যেটা কিডনি সংক্রান্ত কোনো কিছু কিনা, ঠিক আছে। তো তারপরে আরও অন্যান্য অর্গান আছে, অনেকে কোলেসিস্টাইটিস আছে, সেক্ষেত্রে ব্যথাটা সামনে থেকে কোথার থেকে কীভাবে বলবে, অনেকের হয়তো আলসারের ব্যথা থাকতে পারে, বিভিন্ন ব্যথা থাকতে পারে শরীরে, কিন্তু আমরা এগুলো ব্যথায় যাচ্ছি না, আমরা পিঠের ব্যথার কথাই যেহেতু আসছি বা কোমরের ব্যথার ক্ষেত্রে হচ্ছে, এগুলোতে না ব্যথাটা আসে হচ্ছে যখন নার্ভাস সিস্টেমে কোনো একটা চাপ পড়ে। আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেমটা আছে, সেই নার্ভাস সিস্টেমে যদি নার্ভগুলোতে যখন চাপ পড়ে কোনোভাবে, তখনই কিন্তু ব্যথাটা আপনি শরীরে কিন্তু বুঝতে পারেন। তো তাই এই যে ব্যথাগুলো যে আপনার কোমরে যে মানে আপনার পিঠে বা কোমরে যে আসে, এটার ক্ষেত্রে কয়েকটা জিনিস নর্মাল মানুষদেরকে আমরা নিষেধ করি। যেমন যদি আপনি দেখেন যে আপনার এরকম ব্যথা হয় বা কোনো কিছু হয়, আপনাকে প্রথম শর্ত হচ্ছে আপনাকে ভারী জিনিস তোলা বন্ধ করতে বলি, নর্মালি যেটা বলি আর কি। কোনো রকমের আপনাকে কোনো টেস্ট বা এমনি আপনার সাথে কথা বলছি আমি, সেই হিসেবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমি হয়তো বা বলবো যে আপনি তো আমার পেশেন্ট না, বা আমি যেহেতু আপনার ডাক্তার নই ডাইরেক্টলি, সেহেতু আপনার কোনো কিছু হবে। তবে এগুলো ক্ষেত্রে এরকম হতে পারে, আপনি প্রথমে বেছে নেন যে কোনগুলো আপনাকে, যেমন ভারী জিনিস তোলাতুলি বেশি করেন কিনা, আপনি বেশিক্ষণ বসে থাকা অবস্থায় থাকেন কিনা, বেশিক্ষণ শুয়ে থাকা অবস্থায় থাকেন কিনা, আপনার বিছানাটা কেমন, এগুলো হচ্ছে নর্মাল প্রশ্ন। তারপরে এগুলোর উপরে বেস করে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, তখন আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ডাক্তার আপনাকে হয়তো বা তার যে লাইনে তিনি চিন্তা করবেন সেই হিসাবে তার যা যা টেস্ট করা এগুলো করবেন, করার পরে উনি একটা ডিসিশনে আসবেন আসলে আপনার শরীরে কি হয়েছে, ঠিক আছে বিষয়টা। যেমন কোমরের ব্যথার ক্ষেত্রে অনেকে যেমন জানেন যে ডিস্কের মধ্যে সমস্যা হলে, এটা উপরে আসলে পিঠের ব্যথার ক্ষেত্রেও এটা হয় যে আমরা বলি, আপনারা জানেন যে ভার্টিব্রাল কলাম যেটাকে বলি আমরা, আমি আজকে আসলে ভার্টিব্রাল কলামটা নিয়ে আসিনি, নাহলে আপনাদেরকে আমি দেখানোর জন্য আনা হয়নি। আমি পরের অনুষ্ঠানে যখন এই ব্যথা নিয়েই কথা বলবো তখন আপনাদেরকে আমি দেখাবো এর পরের অনুষ্ঠানে। তো সেখানে ভার্টিব্রাল যে কলামের মধ্যে যে মানে ডিস্ক বলি আমরা আর কি, এটার মধ্যে থাকে, যেটা ওই আপনাকে কি করে ওটাকে মুভ করতে সহজে সাহায্য করে। আমরা যদি একটা চেয়ারে বসি, ধরুন আমি যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটা যদি শুধু কাঠের হয় বা শুধু যদি যদি এটার উপরে স্পঞ্জ না থাকে, গদি না থাকে, তাহলে আমি কিন্তু বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো। বেশিক্ষণ বসতে গেলে আমার কিন্তু ব্যথা করবে শরীরে, একটু ব্যথা করবে শরীরে, মানে কি আমি যে বসে আছি এটা আমি একটু অস্বস্তিও ফিল করব। এবং যদি ঘষা লাগে কাঠের সাথে কাঠের, তাহলে আপনারা জানেন যে সেক্ষেত্রে হয় কি, যে এখানে ইনজিওর হওয়ার সম্ভাবনা থাকে, এই সুন্দর মসৃণ জায়গাটার উপরে একটা দাগ লেগে যাবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এইরকমই, যে যখন আপনার দুইটা ভার্টিব্রা পাশাপাশি থাকে, যখন একটার উপরে একটা যখন থাকে আপনার শরীরে, এর মধ্যেখানে একটা ডিস্ক থাকে, এই ডিস্কটা আপনার এটা ফ্রি মুভমেন্টে সাহায্য করে। এই ডিস্কে যদি কোনো সমস্যা হয়ে থাকে, দেখা গেলো ডিস্কের মধ্যে পানির মতো আছে, কোনো একটা কারণে বা কিছুর কারণে অ্যাক্সিডেন্ট হোক, কোনো অজানা কারণে হোক, যদি কোনো সমস্যা, তাহলে হয় কি, দুইটা হাড্ডির মধ্যে যদি খুব কাছাকাছি চলেছে, যদি সংযোগ হয় বা কি, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার পেন ক্রিয়েট হয়। তো সেই জন্য ব্যাপার হচ্ছে কি, এগুলো আপনাকে তখন অবশ্যই হসপিটালে বা আপনার জিপির সাথে কথা বলে আপনাকে এটা দেখতে হবে যে আসলে কেন হয়েছে, কী জন্য হয়েছে, অতি দ্রুত আপনাকে আপনার চিকিৎসা শুরু করতে হবে। তো এইসব ক্ষেত্রে যেমন বলা হয়, অনেকে বলে যে পোশ্চার চেঞ্জ, যে মানুষের যে মানুষ যেভাবে থাকে বা যেভাবে চলে, যারা অনেকক্ষণ বসে থাকেন
তাদের ক্ষেত্রে আমি যখন ডায়াবেটিস নিয়ে কথা বলেছি তখন বলেছি যে ওবেসিটির একটা ব্যাপার চলে আসে। ওবেসিটির ব্যাপারটাতে আসে কি, যে যারা সারাক্ষণ বসে থাকেন তারা কিন্তু সাধারণত হয় কি, তাদের এনার্জি লসটা হয় কম, এক্সারসাইজ যারা না করেন। কিন্তু এক্সারসাইজ করার কথা আমি এই জন্য বলা হয় যে যাতে আপনাকে আপনার শরীরটাকে সুগঠিত রাখতে পারেন। আপনি আপনার জানেন যে পায়ের ব্যথা বলেন বা একটা মানুষের ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে যেমন আমরা বলে থাকি যে ব্লাডে সুগারের লেভেল কমছে না বা কোনো, এগুলো নিয়ে যখন কথা বলি আমরা তখন কিন্তু বারে বারে আমরা কিন্তু বলি কি যে আপনার ওজন কমাতে হবে। তো এক্ষেত্রে আপনার কোমরের ব্যথা, পিঠের ব্যথার জন্যও কিন্তু আমরা একই রকমের কথা কিন্তু বলি। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আবার আসবো একটা ছোট্ট ব্রেকের পরে। থাকবেন আমার সাথে।